গ্রস্তের তরফ থেকে আজকে উপস্থাপন করা হচ্ছে মঞ্জুল সেনের কালিদহের পিশাচ। গল্পটি নেওয়া হয়েছে মলয় প্রকাশনীর শতবর্ষের সেরা ভূতের গল্প বইটি থেকে। মঞ্জুল সেন তিনি 1926 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের, বর্তমানে যা বাংলাদেশ, তার ঢাকা জেলার বিক্রমপুরের হাসারায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্প লেখক। তার কিছু বিখ্যাত লেখনী হল ভয় সমগ্র, উপন্যাস সমগ্র এবং অদ্বিতীয় সত্যজিৎ। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে সমগ্র সাহিত্য জীবনের স্বীকৃতি হিসাবে বিদ্যাসাগর পুরস্কার প্রদান করেছিল। 2016 সালের 16ই ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন লেখক মঞ্জিল সেন। শুরু হচ্ছে আজকের গল্প কালিদহের পিশাচ। গরমের ছুটিতে অভিকের ছোট মামা এসে ওকে মামাবাড়ি নিয়ে গেল। ওর মামাবাড়ি টাকি শহরের কাছে, ইচ্ছামতি নদী থেকে কিছুটা দূরে। অভিকের দাদু বেঁচে আছেন, দিদিমা নেই। দাদুর বয়স 80-র উপর, কিন্তু এখনো বুক টান টান করে হাঁটেন। কবজিতে যা জোর তা অনেক তরুণকেই লজ্জা দেয়। দাদুর বাবা ছিলেন পূর্ব বাংলার ছোটখাটো এক জমিদার, এখন যার নাম বাংলাদেশ। তখন তার দেশভাগ হওয়ার কথা কেউ কল্পনাও করেনি, কোপটাও পড়েনি বাঙালি আর পাঞ্জাবিদের ওপর। দেশভাগ হবার পরেও দাদু পূর্ব বাংলার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি, কিন্তু শেষ পর্যন্ত সেই যোগাযোগ রাখা সম্ভব হয়নি। দাদুর বয়স তখন 25-26। কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গিয়েছিলেন। একদিন রাত্রে তাদের বাড়ি আক্রমণ করেছিল দুর্বৃত্তরা, সবাইকে মেরে ফেলেছিল। শুধু দাদুই পালিয়ে বেঁচেছিলেন। এক প্রতিবেশী মুসলমান পরিবার তাকে আশ্রয় দিয়ে লুকিয়ে রেখেছিল। বিপদের আশঙ্কা করে দাদুর বাবা কিছু ধনরত্ন মাটির তলায় লুকিয়ে রেখেছিলেন। সেগুলি উদ্ধার করে সেই মুসলমান পরিবারের সাহায্যে এপার বাংলায় চলে এসেছিলেন দাদু। ইচ্ছামতি নদীর অদূরে এই জায়গায় নতুন করে বাসা বেঁধেছিলেন। তখন ওখানে লোকজনের বসতি ছিল কম, জমির দরও ছিল জলের মতো। আরও পরে ওখানে মানুষজন আসতে শুরু করেছিল। দাদু কঠিন পরিশ্রম আর অধ্যবসায়ে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। দেশভাগ হওয়ার আগেই তিনি এমএ পাশ করেছিলেন। ওখানে এক স্কুলে মাস্টারির চাকরিও পেয়েছিলেন, ইংরেজি পড়াতেন। পরে হেডমাস্টার হয়েছিলেন। সংসারী হওয়ার পর তিনি পাকা বাড়ি করেন। যে সোনাদানা তিনি নিয়ে এসেছিলেন তা সে সময় খুব কাজে লেগেছিল। এই হলো দাদুর ইতিহাস। অভিকের 3 মামা, বড় মামা উকিল, মেজ মামা ডাক্তার, আর ছোট মামা কলকাতার এক বড় ক্লাবে ফুটবল খেলে, এখনো চাকরি পায়নি। বড় মামা আর মেজ মামা বিয়ে করেছেন। বড়জনের 2 ছেলে মেয়ে আর মেজ মামার 1 মেয়ে। ওর মা হলো 3 মামার একমাত্র বোন, তাই মামা বাড়িতে অভিকের খুব আদর। ওর বয়স 13, ক্লাস 8-এ পড়ে। দাদু জমিতে আম, কাঁঠাল আর লিচু গাছ লাগিয়েছেন। এখন গরমকালে সব পাকতে শুরু করেছে। ঘন দুধের মধ্যে পাকা আম গুলে চিনি আর মুড়ি মিশিয়ে যে কি অমৃত ফলাহার হয় তা অভিক জানে। আর সেই লোভেই প্রত্যেক বছর গরমের ছুটিতে কয়েকদিনের জন্য ওর মামা বাড়িতে আসা চাই। তাছাড়া দাদু পুকুর কাটিয়েছেন, তাতে রুই, কাতলা, মৃগেল ছাড়াও অন্য মাছও আছে। মাছ ভাজা, মাছের ঝোল, ঝাল, টক, 2 মামি যে কত রকম রান্না করে তার ঠিক নেই। সেদিন সন্ধ্যাবেলা দাদুকে ঘিরে বসেছিল নাতি নাতনিরা। সামনে একটা বড় রেকাবিতে গরম গরম মাছের চপ, আর একটা রেকাবিতে আম ফালা ফালা করে কাটা। খেতে খেতে দাদুর সঙ্গে গল্প করছিল ওরা। অবিকি প্রথম বলল, দাদু, একটা ভূতের গল্প করবে? ভূতের গল্প? দাদু টান টান হয়ে বসে বললেন, শুনবি? ভয় পাবি না তো? না না, সবাই একসঙ্গে বলে উঠল। এটা কিন্তু গপ্প নয়, সত্যি ঘটনা। দাদু বললেন, আমার জীবনেই ঘটেছিল। সবাই দাদুর গা ঘেঁষে উদ্গ্রীব হয়ে বসল। দাদু শুরু করলেন, তখন আমার বয়স 17-18, বিয়ে পড়ি। কলকাতার হোস্টেলে থেকে পড়াশোনা করি। সেবার এক ছুটিতে দেশের বাড়ি যাব বলে রওনা দিয়েছি। গোয়ালন্দ থেকে আমাকে স্টিমার ধরতে হবে। গোয়ালন্দ হলো বড় স্টিমার ঘাট। ওখানের তরমুজ বিখ্যাত।
এত বড় বড় যে একজনকে মাথায় করে নিয়ে যেতে হয়। অত বড় তরমুজ আর কোথাও দেখিনি। সেদিন স্টিমারে কি একটা যন্ত্র বিকল হয়েছিল, তাই ছাড়তে অনেক দেরি হয়ে গেল। আমি নামবো তার পাশায়। সেখান থেকে নৌকো করে যেতে হবে আমাদের গ্রামে। আমার বাবা ছিলেন জমিদার, তবে বড় জমিদার নয়, আশেপাশের কয়েকটা গ্রাম নিয়েছিল তাঁর জমিদারি। দুপুরে 8 আনা দিয়ে 1 প্লেট ভাত আর মুরগির মাংস খেলাম। হে মুরগির মাংসের রান্নার স্বাদ আজও যেন আমার জিভে লেগে আছে। তার পাশে স্টিমার ঘাটে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। বাড়িতে আগে খবর দিইনি, দিলে বাবা নৌকা পাঠাতেন। আমাদের নিজেদের নৌকা ছিল। ওখানে যাত্রীদের নেবার জন্য সার সার নৌকা অপেক্ষা করছিল। তাদের মধ্যে যাত্রীদের নিয়ে প্রায় টানাটানি পড়ে গেল। যা হোক, আমি এক বুড়ো মুসলমানের নৌকা ভাড়া করলাম। তার সঙ্গে ছিল তার জোয়ান নাতি। বুড়ো মাঝিকে আমার গন্তব্যস্থল বলতে সেই বলল, ছোট চৌধুরী কর্তার বাড়ি? আপনাগো বাড়ি আমি অনেকবার গেছি। আপনি বুঝি তেনার পোলা? আমার বাবাকে ছোট চৌধুরী নামেই সবাই জানতো। ওখানে আরো জমিদার ছিলেন, কেউ বড় চৌধুরী, কেউ মেজ চৌধুরী, এভাবেই তাদের পরিচয়। আমি ঘাড় নেড়ে সাই দিতেই বুড়ো মাঝি বলল, আপনি বুঝি বাড়িতে খবর দেন নাই? আপনাগো মাঝি আজিজ মিয়া আমার সম্বন্ধী হয়। তারপর একটু চিন্তা করে বলল, স্টিমার এত দেরি কইরা আইলো, রাত হইয়া যাইব। তা হোক না, আমি বললাম, তুমি চিন্তা করো না, তোমাকে ভাড়ার উপর বকশিস দেব। সে কথা না দাঠাও, বুড়ো মাঝি বলল। ঠিক আছে, আপনি বসেন। তাকে যেন কেমন চিন্তিত মনে হলো। আমাকে ওই স্টিমার ঘাট থেকে অনেকটা পথ যেতে হবে। পথ মানে কচুরিপানা ভর্তি খালবিল। বুড়ো মাঝি সামনে বসে দাঁড় দিয়ে কচুরিপানা সরাচ্ছিল, আর তার নাতি একটা বড় লগি জলের তলায় মাটিতে চাপ দিয়ে তরতর করে নৌকো এগিয়ে নিয়ে যাচ্ছিল। অসংখ্য খাল বিল দিয়ে কেমন করে যে ওরা ঠিক পথ চিনে নৌকো নিয়ে যেত, তা আমার কাছে একটা বিস্ময় ছিল। শহরের অলিগলি দিয়ে একজন ড্রাইভার যেমন পথ চিনে গাড়ি ঠিক নিয়ে যায়, তেমন। ক্রমে অন্ধকার নেমে এলো। আলো বলতে নৌকার মধ্যে একটা মাত্র হেরিকেন লণ্ঠন। সে যে কি অন্ধকার তা বলে বোঝাতে পারবো না। তার মধ্যেই বুড়া মাঝি তার নাতি দিব্যি নৌকা চালাচ্ছিল। তবে একটা আসার কথা, আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল। প্রায় 1 ঘন্টা যাওয়ার পর বুড়ো মাঝি হঠাৎ এক জায়গায় খালের পাড় ঘেঁষে নৌকা ভিড়ালো। আমি অবাক হয়ে বললাম, এ কি, এখানে নৌকা লাগালে কেন? দাঠাও, বুড়ো মাঝি বলল, আর 2টা বাকের পরে ডাকাইতে বিল। রহিম শেখের দলের ভয়ে রাইতে কেউ ওই জায়গা পার হয় না। আমারে কিছু করব না, আমি এই পথে নাও চালাইয়া বুড়ো হইয়া গেলাম। আমারে অক্কলে চেনে, কিন্তু ডর আপনারে লইগা। যদি আপনার কিছু হয় তবে আমি ছোট চৌধুরী কর্তার কাছে মুখ দেখাইতে পারুম না। রহিম শেখের নাম আমিও শুনেছিলাম। দিনের বেলায় অনেক নৌকা চলাচল করে, তাই রাত্রিরেই ও দলবল নিয়ে শিকারের খোঁজে বেরোয়। শুনেছি দয়ামায়াহীন নিষ্ঠুর এক মানুষ। বুড়ো মাঝি আর তার নাতি রান্নাবান্নার আয়োজনে ব্যস্ত হলো। সব নৌকোয় তার ব্যবস্থা থাকে। বাড়ি গিয়ে কখন ওরা খাওয়া দাওয়া করবে তার কোনো ঠিক নেই। যেমন আজ রাতটা এই খালের পাড়েই কাটাতে হবে। হাঁড়িতে চাল ছেড়ে বুড়োর নাতি মাছ কুটতে বসে গেল। বড় বড় পার্শে মাছ। আমিও ওদের সঙ্গে খাবো। আমি ছইয়ের বাইরে বসে চাঁদের আলোয় প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। অন্ধকার আর জ্যোৎস্না মিলে এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছিল। হঠাৎ একটা দমকা ঠান্ডা হাওয়া আমাদের কাঁপিয়ে দিল। বুড়ো মাঝি কাজ থামিয়ে সামনের দিকে তাকিয়েছিল। সে একটা অস্ফুট শব্দ করে উঠল। আমি তার দৃষ্টি লক্ষ্য করে তাকালাম আর চমকে উঠলাম। আমাদের নৌকো থেকে কয়েক হাত দূরে একটা ছায়ামূর্তি চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। ঢ্যাঙা রোগা সেই মূর্তি বড় বড় পা ফেলে খালের এপার থেকে ওপারে চলে গেল। ঠিক বড় বড় পা ফেলে নয়, 2বার পা বাড়িয়েই খাল পার হলো। যদিও খালটা চওড়ায় নেহাত কম নয়, আর গভীরতায় 1 মানুষ তো হবেই। ওপারে পৌঁছে মূর্তিটা
এদিকে মুখ ফিরিয়ে লম্বা একটা হাত জলে ডুবিয়ে দিল। তারপর একটা মাছ তুলে সেটা কাঁচা চিবিয়ে খেয়ে ফেললো। বুড়ো মাঝি কাঁপা কাঁপা গলায় বলল, রাঠাউর, রাম নাম জপেন। সে নিজেও আল্লাহ আল্লাহ বলে প্রার্থনা শুরু করে দিল। আমি রাম নাম জপতে লাগলাম। ব্যাপারটা কি তা বুঝতে আমার দেরি হয়নি। একটা প্রেত রাতের অন্ধকারে মাছ খেতে বেরিয়েছে। আমি বোধহয় একটু ঝোরেই রাম নাম করছিলাম। মূর্তিটা মুখ তুলে আমাদের দিকে তাকালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম বিভৎস মুখ। আর তারপরেই সে মিলিয়ে গেল। বুড়ো মাঝি বলল, আদারে ঠাউর হয় নাই দা ঠাউর, এইটা হইল গিয়া কালীদহ। এখানে একবার একটা জেলে নাও ডুববা গিয়েছিল, একজন মরছিল, তারই মাঝে মাঝে দেখা যায় মাছ খাইতে আসে। এমন এক চাঁদনি রাতেই নাকি নাওটা ডুবছিল। ওরা আবার রান্নায় মন দিল। ভাত হয়ে গিয়েছিল। কড়াইতে তখন পার্শে মাছ তেলে ফুটছে, বেশ গন্ধ ছেড়েছে। হঠাৎ একটা কালো লম্বা হাত শূন্য থেকে সে ফুটন্ত কড়াই থেকে একটা মাছ তুলে নিল। তাকিয়ে দেখলাম সেই ছায়ামূর্তি নৌকোর একেবারে পাশে খাল পাড়ে দাঁড়িয়ে সেই মাছটা কচমচ করে খাচ্ছে। বুড়ো মাঝির নাতি অজ্ঞান হয়ে পাটাতনের উপর লুটিয়ে পড়ল। বুড়ো আল্লাহর নাম জপ করতে লাগলো। আমার তখন তরুণ বয়স, মনে আর শরীরে শক্তির অভাব ছিল না। একটা চেলা কাঠ তুলে গনগনে আগুন ওই ছায়ামূর্তির দিকে বাড়িয়ে ধরে আমি বলে উঠলাম, জয় জয় রামচন্দ্র, জয় জয় রাম। সেই মূর্তিটা রাম নাম শুনে কেমন যেন থমকে গেল। আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকালো, যেন ছোট ছোট দুটো জ্বলন্ত অঙ্গার আমাকে বর্ষ করে ফেলবে। তারপরেই অদৃশ্য হলো মূর্তি। বুড়ো মাঝি বলল, আর আর এক দণ্ড এখানে থাকা চলবো না দা ঠাউর, যা আছে নসিবে তাই হইব। সে নৌকো ছেড়ে দিল। ইতিমধ্যে নাতির জ্ঞান হয়েছে, কিন্তু নৌকো যে চলে না। কি ব্যাপার? তাকিয়ে দেখি পেছন থেকে একটা লম্বা কালো হাত নৌকাটাকে ধরে আছে। নৌকা এতটুকু নড়ছে না। বুড়ো মাঝি চেঁচিয়ে ও নাতিকে বলল, করার মাছগুলো ওরে দিয়া দে, নইলে ও নৌকা সারবো না। নাতি উনুন থেকে কড়াই নাবিয়ে হাতা দিয়ে একটা একটা করে মাছ তুলে ছুঁড়ে দিতে লাগলো, আর পিশাচটা সেগুলো লুফে গপ গপ করে মুখে পুড়তে লাগলো। মাছ শেষ হবার পরে সে নৌকাটা ছেড়ে দিল। আধ ঘন্টা যাওয়ার পর চাঁদের আলোয় চোখে পড়লো একটা ছিপ তীর গতিতে আমাদের দিকে ছুটে আসছে। বুড়ো মাঝি কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, এবার ডাকাইতের পাল্লায় পইরা গেলাম। আজ কি দেখা যাত্রা করেছিলাম কে জানে। আমার বুকের ভেতরটাও ধরাস করে উঠল। পিশাচের হাত থেকে পরিত্রাণ পেতে না পেতেই ডাকাতের হাতে। সত্যি বড় অশুভ দিনে যাত্রা করেছিলাম। ছিপটা আমাদের কাছে আসতেই কে একজন গুরুগম্ভীর গলায় ডাক দিয়ে বলল, কেডা যায়? বুড়ো মাঝি গলা তুলে বলল, আমি ইমানুল হক, সিরাজের বাপ। সিরাজ এক সময় নামি ফুটবল খেলোয়াড় ছিল। ঢাকা একাদশে খেলতো। পরে কলকাতার বড় ক্লাবে খেলেছে। মাত্র 3 দিনের জ্বরে মারা যায়। তখন তার বয়স 30ও পেরোয়নি। বুড়ো মাঝই যে তার বাবা, সেটা আমিও প্রথম জানলাম। পূব বাংলার মানুষের কাছে খুব প্রিয় ছিল সিরাজ। ছিপ থেকে এক মুহূর্ত কোনো সাড়া শব্দ এলো না। তারপরেই গম্ভীর স্বরে প্রশ্ন, নাওয়ে কারা যায়? সোনাদিঘির ছোট চৌধুরীর বড় পোলা। বুড়ো মাঝি জবাব দিল, ওর কোনো ক্ষতি করিস না রহিম, আল্লাহর নামে তোর কাছে দোয়া মাংতাসি, ছোট কর্তার কাছে, তাহলে আর কোনোদিন আমি মুখ দেখাইতে পারুম না। আমার হঠাৎ মনে পড়ে গেল ফটিকের কথা। ফটিক ছিল আমাদের একজন লাঠিয়াল। কুচকুচে কালো গায়ের রং, বাবড়ি চুল, আর তার শরীরের মাংসপেশি যেন কিলবিল করত। লাঠি খেলায় এ তল্লাটে কেউ তার সামনে দাঁড়াতে পারত না। আমার বয়স তখন 11 কি 12।
আমি ওর খুব ভক্ত হয়ে পড়েছিলাম। ফটিক দাদা বলেই ডাকতাম। ফটিকও আমায় খুব ভালোবাসতো, হাতে ধরে লাঠি খেলা শেখাতো। তারপর একটা ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ে ও নিরুদ্দেশ হয়েছিল। লোকমুখে শোনা গিয়েছিল ও রহিমের দলে যোগ দিয়েছিল। আমি গলা তুলে বললাম, তোমাদের মধ্যে ফটিক সর্দার বলে কেউ আছে? আবার মুহূর্তের নিস্তব্ধতা। তারপর অন্য এক গলায় কেউ বলে উঠল, এডা জিগায়। আমি ছোট চৌধুরীর বড় ছেলে রমেন্দ্র নারায়ণ। আমি বললাম, ছোটবেলায় ফটিক দাদা আমাকে লাঠি খেলা শেখাতো। ছিপটা আমাদের নৌকার পাশে এসে ভিড়ল। একজন লাফ দিয়ে চলে এলো নৌকায়। এতদিন পরেও আমার চিনতে ভুল হলো না। আমি বলে উঠলাম, ফটিক দাদা। ফটিক আমাকে জড়িয়ে ধরে বলল, দা ঠাউর, কত বড় হইয়া গেছো তুমি। তুমি না কইলেই চিনতেই পারতাম না। তারপর বুড়ো মাঝির দিকে ফিরে বলল, তোমার কি আক্কেল নাই মিয়া? এতকাল নৌকা চালাইতেছো, জানো না রাইতে এই পথে যাওনের কি বিপদ? বুড়ো মাঝি তাকে বলল, তিমার আজ অনেক দেরি কইরা আসায় যত বিপত্তি। তারপর সে মেছভূতের কথাও বলল, যে কারণে বাধ্য হয়ে আমাদের নৌকা ছাড়তে হয়েছে। সব শুনে ফটিক বলল, খুব বাইচা গেছো আজ। তা তোমাগো পেটে তো কিছু পড়ে নাই? আহা, গা ঠাউরের মুখ শুকাইয়া গেছে, খুব কষ্ট পাইতাছে। আমি বাধা দিয়ে বললাম, না ফটিক দাদা, আমার কোনো কষ্ট হচ্ছে না। চুপ করো তুমি। ফটিক আমাকে এক ধমকে থামিয়ে দিল। তারপর বলল, আমাগো খাওনের পাট চুইকা গেছে অনেকক্ষণ, কিছুই তো নাই, ছাকনের মধ্যে আছে চিরা আর গুড়। তাই দাও, আমি বলে উঠলাম। আসলে আমার পেটের ভেতর চোঁ চোঁ করছিল। ফটিক ওই ছিপে গিয়ে চিড়ে আর গুড় নিয়ে এলো। খিদের মুখে প্রায় অমৃত মনে হলো। শুধু তাই নয়, ফটিকরা আমাদের অনেকটা পথ এগিয়ে দিল, যাতে আর কোনো বিপদ না হয়। ওরা বিদায় নেওয়ার সময় আমি ওর হাতে 50টা টাকা দিতে গেলাম। আমার কাছে ওই টাকাই ছিল। তবে সে আজ অনেক বছর আগের কথা। তখন 50 টাকার দাম এখনকার প্রায় 1000 টাকা হবে। ফটিক কিন্তু কিছুতেই টাকা নিল না, উল্টে আমাকে এক ধমক দিল যে আমি আর কথাই বলতে পারলাম না। সে রাতের কথা আমি সারা জীবনেও ভুলব না। দাদু তার কাহিনী শেষ করলেন। নাতি নাতনিদের কারো মুখে কথা নেই। তারা সবাই দাদুর গায়ে গা সিটিয়ে বসে আছে।